নমস্কার ঠাকুর সাহেব, আপনারা অর্ডার দিয়েছিলেন না, সেই মিষ্টি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, মিষ্টি নিয়ে এসেছো? কার্তিকের বিয়ের জন্য যে মিষ্টির অর্ডার দিয়েছিলাম সেটা একটু বেশি হয়ে গেছে, তাই সেটা দোকানদার পাঠিয়ে দিয়েছে। শ্যাম বাহাদুর, ওটা নিয়ে নাও। এক মিনিট আপনি দাঁড়ান, আমি ওখানে গিয়ে কথা বলছি। চলুন চলুন, বাড়ি গিয়ে কথা বলি। দেখুন, আমরা তো সকালবেলায় এই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিলাম, তারপরেও আপনি কেন নিয়ে এলেন? হ্যাঁ, অর্ডার তো ক্যান্সেল হয়ে গেছিল, আমরা আমাদের টাকাও পেয়ে গেছিলাম। দাদা এতক্ষণ হয়ে গেল, দাদু ভাই এখনো এলো না। একবার দেখে আসি, কিছু হলো না তো আবার? না 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 না, তুই থাক, আমি দেখে আসছি। আরে দাদা তুই থাক না, আমি দেখে আসছি। এমনিতেই তুই সব ঝামেলা নিজের ঘাড়েই নিস, আমি দেখে আসছি। করণ, আর আমরা তো কার্তিক দাদার রিসেপশনের মিষ্টি বানিয়েও নিয়েছিলাম, আর মালিক বলল যে কালকের রিসেপশন ক্যান্সেল। কোনো ব্যাপার নয়, এই মিষ্টি তো আপনাদের কাজে লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা আচ্ছা, নমস্কার। দাদু ভাই, তুমি তো বলেছিলে যে রিসেপশন কদিন পরে হবে, তাহলে এই মিষ্টিওয়ালা কোন রিসেপশন ক্যান্সেল হওয়ার কথা বলছিল? কার্তিক দাদার রিসেপশন ক্যান্সেল কেন করা হলো? এসব কি দাদু ভাই? কিছু নয় বাবা, আসলে হয়েছে কি, আমি জানি দাদু ভাই, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমার হঠাৎ করে বাড়ি চলে আসাতেই এইসব হচ্ছে, তাই না দাদু ভাই? হ্যাঁ করণ, তুই ঠিক বলেছিস, রিসেপশন ক্যান্সেল হওয়ার কারণ তুই। করণ, আসলে তোর এইভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, আর সেদিন হঠাৎ করে তোর প্যানিক অ্যাটাক হয়ে গেল, ডাক্তারবাবুর এটাই বক্তব্য যে না তোর জন্য বেশি স্ট্রেস ভালো, আর না বেশি এক্সাইটমেন্ট। আর সেই জন্যই আমরা সবাই ভাবলাম যে এরকম পরিস্থিতিতে রিসেপশন ক্যান্সেল করে দেওয়াটাই ভালো হবে। হ্যাঁ করুন, আর আমি তোমাকে এই কথাটা এই জন্য বলিনি যে আমি ভেবেছিলাম তোমার খারাপ লাগতে পারে। খারাপ তো আমার লাগছেই, হ্যাঁ দাদু ভাই, খুব খারাপ লাগছে আমার। রিসেপশন ক্যান্সেল হবে না, আমি চাই যে রিসেপশনটা হোক, আর অবশ্যই হবে। না না করণ, আরে সবকিছু তো ক্যান্সেল হয়ে গেছে। কাকুমণি, তুমি এসব নিয়ে চিন্তা করো না, এই সব কিছুর ব্যবস্থা আমি করে নেব। আরে বাবা, এটাও তো দেখতে হবে না? পণ্ডিত মশাই নিজে বলেছেন তিনি একটা ভালো মুহূর্ত দেখে রিসেপশনের জন্য একটা সময় বলে দেবেন। তা ততদিন একটু অপেক্ষা করে নি, তার মধ্যে তোমার শরীরও ঠিক হয়ে যাবে। না দাদু ভাই, আমি একদম ঠিক আছি, এবারে আর আমার শরীর ভালো না থাকার অজুহাত একদম দেবে না। করণ, তুই 1 মিনিট এদিকে আয়। কিন্তু দাদা, আমার কথাটা শোন, তুই এদিকে তো আয়। ওয়াও, আরে তাহলে আগে বলিসনি কেন? দাদা ডান, পাক্কা, ঠিক আছে,
তোমরা যখন সবাই এটাই চাও যে রিসেপশন পরে হোক, তাহলে কোনো ব্যাপার না। এবার ভেতরে যাওয়া যাক, এখানে খুব গরম লাগছে। তুই এমন কি বললি যার জন্যে ও আর জেদ করলো না? ওই আমি ওকে এটাই বললাম যে আজকে যখন রিসেপশনটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আমি আর নন্দিনী হানিমুনে যাওয়ার প্ল্যান করেছি। তাই আবার যদি রিসেপশনের প্রোগ্রাম রাখা হয়, তাহলে আমরা যেতে পারবো না। সুমন, একটু এদিকে এসো তো। আসছি। তোর এই অজুহাতটার জন্যে এই মুহূর্তে তো বিষয়টা সামাল দেওয়া গেল, কিন্তু পরে তোর এই অজুহাতের জন্যই আবার নতুন কোনো সমস্যার সৃষ্টি না হয়। হ্যাঁ, জায়গাটা বেস্ট হতে হবে আর হোটেলটাও বেস্ট হতে হবে। হ্যাঁ, ভালো করে একটা ট্যুর প্যাকেজের ডিটেলস পাঠান 4 জনের জন্য। আরে আই মিন টু সে 2 কাপলস। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দিন। থ্যাঙ্কস। কেন ডাকলে বলো? 1 মিনিট। জানো কার্তিক দাদা আমাকে কি বলেছে? না। দাদা আর একটুও সময় নষ্ট করতে চায় না। এখন যখন রিসেপশন ক্যান্সেল হয়েই গেছে, সেই জন্যই দাদা হানিমুনে যেতে চায়। আমি তো জানতামই না যে কার্তিক দাদা এতটা রোম্যান্টিক। আমি ট্রাভেল এজেন্টকে ফোন করেছিলাম আর ওদেরকে বললাম যে 2 কাপলের জন্য হানিমুনের ভালো ভালো প্যাকেজ দিতে। আমরাও হানিমুনে যাব সুমন। হ্যাঁ সুমন, এবার আমরাও হানিমুনের জন্য যাব। গতবারে গন্তব্যে পৌঁছানোর আগেই ভাগ্য আমাদেরকে আলাদা করে দিয়েছিল, কিন্তু এবার আর সেরকম হবে না। কি হয়েছে? তোমরা দুজন এখানে কি করছো? চলো না, আমরা সবাই ওখানে তাস খেলার প্রোগ্রাম করেছি। কিন্তু আমি না দাদা, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। সারাদিন সুমন সুমন করতে থাকো আর তারপর আমাদের সবাইকে বলো আমরা তোমাকে বুঝতেই পারি না। ভালো উপায় বের করেছো তুমি আমাদের সবাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে। না, কিচ্ছু শুনতে চাই না আমি। আর ম্যাডাম আপনি আর নাটক দেখাবেন না, চলে আসবেন। চলো না আরে দাদা। কাঞ্চন, শোন। না, কাঞ্চন, তুমি কাঞ্চন। চলো না দাদা, কাঞ্চন। চলো। দাদা, এখানে তো দাদু ভাই নেই, তাহলে আমরা খোলাখুলি কথা বলতে পারি। দাদা, আমি ভাবছিলাম যে শুধু তুই আর নন্দিনী বৌমনি নয়, আমি আর সুমনও যাব হানিমুনে।
প্ল্যানটা ভালো না? হ্যাঁ নিশ্চয়ই। এই সুযোগে সুমনের মনটাও ভালো হয়ে যাবে। তুই ছিলিস না যখন, বেচারি সুমন একদম একা হয়ে গেছিল এই বাড়িতে। আরও কি বা করতো? সারা বাড়ির দায়িত্ব ও তো নিজের কাঁধেই নিয়ে নিয়েছিল। তুই যদিও ছিলিস না, কিন্তু তাও ও তো এই বাড়ির বউ হয়েই ছিল। হ্যাঁ পিসি, আমার সুমন তো এরকমই। দায়িত্ব আর সম্পর্কের মর্যাদা রাখা ওর কাছ থেকেই শেখা উচিত। করুন, তাস ভাগ করে নিয়েছি, খেলা শুরু করে। হ্যাঁ হ্যাঁ করছি। সুমন, ওই দেখো। দাদা, চিটিং করো না। আমি সবার জন্য এক্ষুনি লেবুর শরবত আনছি। এবার তোমরা সবাই খেলো, আমি চললাম সুমনকে সাহায্য করতে। আরে দাদা, এমনটা হবে না, চিটিং করছো তুমি। আমি এক্ষুনি গিয়ে দেখছি। কোনো কিছু বলার আগে তুমি কি একটু ভেবে কথা বলতে পারো না? আমরা এদিকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি, আর তুমি পরিস্থিতিটাকে আরো নষ্ট করার চেষ্টা করছো। আরে যদি তুমি সমস্যার সমাধান করতে না পারো, তাহলে সেই সমস্যাটাকে আর বাড়িও না, দয়া করে। ব্যাস বৌদি, অনেক হয়েছে, চিৎকার করো না। লজ্জা তো আমার নয়, তোমার হওয়া উচিত। কারণ তুমি নিজের দুটো ছেলের বিয়ে একটা মেয়ের সাথেই দিয়েছো। সম্পর্কের এই অবস্থা আমার কারণে নয়, এই জটিলতাটা অনেক দিনের। আর এখন এই চারজন হানিমুনে যাবে। বৌদি, তুমি যাওয়ার আগে করণকে অন্তত এইটুকু বলে দিও যে আসলে এখানে কে কার স্ত্রী আর কে কার স্বামী। বিদ্যা, বৌদি তুমি আমায় চুপ করতে বলবে, কিন্তু কতদিন এই সত্যিটা তুমি করণের কাছে লুকাবে শুনি? এক না একদিন এই সত্যিটা তো সামনে আসবেই, তাই না? তখন তুমি কি করবে? তখন করণের হাজারটা প্রশ্নের একটাও উত্তর তুমি দিতে পারবে না। রাগ করেছো আমার উপর? না তো, আমি তোমার উপর রেগে থাকবো কেন? তোমার এমন মনে হচ্ছে কেন? আমি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে গেছিলাম, তাই। একটা বছরের দূরত্ব কম নয়।
আমরা দুজন মিলে কত স্বপ্ন দেখেছিলাম, আর আমি জানি যখন যখন স্বপ্ন ভেঙে যায় না, তখন মনটাও ভেঙে যায় সুমন। কিন্তু যা হয়েছে সেটা না তোমার হাতে ছিল, না আমার হাতে। আমরা দুজনে তো শুধু পরিস্থিতি আর ভাগ্যের শিকার হয়েছে। কিন্তু এখন আমি ফিরে এসেছি সুমন। আমরা যা হয়েছে সেটা ভুলে গিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখি। কিন্তু যবে থেকে আমি ফিরে এসেছি দেখছি তোমার চোখে একটা চিন্তার ছাপ রয়েছে। তোমার চোখের মধ্যে একটা আতঙ্ক লক্ষ্য করে যাচ্ছি সুমন। সুমন, আমি সবসময় এটাই স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে সারাটা জীবন খুশি করে রাখবো। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আশাতে তুমি খুশি হওনি। তাহলে আমিই কি তোমার চিন্তার কারণ? না করণ, তুমি এমন বলছো কেন? তুমি ফিরে এসেছো বলে আমরা সবাই খুব খুশি। চলো না, ওখানে সবাই হয়তো আমাদের অপেক্ষা করছেন, ভাবছেন হয়তো আমরা কোথায় চলে গেলাম। সুমন শোনো। করণ, এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন? বৌমনি, আমি বুঝতে পারছি না যেসব কি হচ্ছে। তুমি তো জানোই যে সুমন আমার মনের, আমার অস্তিত্বের অংশ। বৌমনি, আমি সুমনের যত কাছে যাওয়ার চেষ্টা করছি ও আমার থেকে ততই দূরে চলে যাচ্ছে। কিরকম কিরকম একটা অস্বস্তিকর, এক রকমের অদ্ভুত দূরত্ব ওর থেকে আমি ফিল করছি বৌমনি। আমি বুঝতেই পারছি না যে আমি ভুলটা কোথায় করছি। সেই আমিও একই, সুমনও একই, তাও আমাদের মধ্যে অনেক কিছু বদলে গেছে বৌমনি। কারণ 1 বছরে সত্যি অনেক কিছু বদলে গেছে করণ। আমি বলতে চাইছি যে 1 বছর তোমাকে ছাড়া সুমন কিন্তু খুব সহজে দিনগুলো কাটায়নি। হ্যাঁ করণ, একজন নারীর মনকে, তার ভাবনাকে বোঝো। তোমার মনে হচ্ছে যে তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার গভীরতা যা 1 বছর আগেও ছিল তা হয়তো অনেকটাই কমে গেছে। তোমার মনে হচ্ছে যে সুমন বদলে গেছে আর দূরে সরে গেছে। না করণ, সুমন মনে মনে ভয় পাচ্ছে। 1 বছর তুমি ওর কাছে ছিলে না, আর তোমাকে ছাড়া থাকতে থাকতে ওর অভ্যেস হয়ে গিয়েছিল। তারপর তুমি ওর জীবনে আবার ফিরে এলে। আমি এটা বলতে চাইছি না যে সুমন খুশি হয়নি, বরং সুমন তুমি ফিরে আসায় ভীষণ খুশি হয়েছে। শুধু ও ভয় পায় যে ওর আনন্দ আবার হারিয়ে না যায়। তুমি যদি ভবিষ্যতে আবার ওকে একা ছেড়ে দূরে কোথাও চলে না যাও, ব্যাস তোমার ওর মনের এই ভয়টাকেই দূর করতে হবে করণ। হ্যাঁ করণ, ওকে বিশ্বাস করাও যে আর তুমি ওকে ছেড়ে কোথাও যাবে না। ওকে এত ভালোবাসা দাও, এত ভালোবাসো যে ও ওর মনের ভয়কে সারা জীবনের মতন ভুলে যেতে পারে। করণ, তোমার আর সুমনের ভালোবাসাকে আবার নতুন ভাবে শুরু করো। হ্যাঁ করণ, তুমি আমার কথা বুঝতে পারছো তো?